আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে আর্টসের যে বিশেষ ব্যাচ আমি রেডি করেছিলাম তার সোশ্যাল সায়েন্সের বৈদিক সভ্যতা টপিকটা ডিসকাস করব। গত সপ্তাহে আমি বৈদিক যুগের প্রথম অংশ আলোচনা করেছিলাম। সেখানে বৈদিক সাহিত্যের যে ক্লাসিফিকেশন, যে কিভাবে ভাগ হচ্ছে, বিস্তারিত আলোচনা করে নিয়েছিলাম। যারা ক্লাসে ছিলেন না রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা একটু রেকর্ডিং দেখে নিও। ঠিক তারপর থেকে আজকে শুরু করব। হেডিং করো বৈদিক সাহিত্য। দেখো, এই বৈদিক সাহিত্য বা বৈদিক জ্ঞান এটা কিন্তু এই আপার প্রাইমারি পরীক্ষা তথা যে কোনো কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ খুঁটিয়ে কোর্সের এই অংশতে কিন্তু প্রচুর আসতে লক্ষ্য করা যায়। ঠিক আছে, দেখো আমি গতদিন যে আলোচনা করেছিলাম সেখানে একটা স্মৃতি, আর একটা হচ্ছে তার প্রত্যেকটা ভাগ, বেদের প্রত্যেকটা ভাগ একদম ডিটেলস আলোচনা করে রেখেছিলাম। তার মধ্যে আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম যে কোনগুলো আমাদের পড়তে হবে। তো প্রথমেই যেটা বৈদিক সাহিত্যের মধ্যে তোমরা বুঝতেই পেরেছো, যেটা আমাদের পড়ার প্রয়োজন, প্রত্যেকে হেডিং করো প্রথমেই বেদ বলে। ওকে, প্রথমে হেডিং করো বেদ বলে। খুব ইম্পর্টেন্ট টপিক, ভালো টপিক। দেখো, এই যে বেদ যদি বলি, যে বেদ শব্দটা কি থেকে এসছে, কেউ বলতে পারবে? বেদ শব্দটা এসছে কি থেকে? প্রথম কোশ্চেন, বিট থেকে। বিদ থেকে। প্রথমে নোট ডাউন করে নাও যে শব্দের উৎপত্তি, লিখে নাও শব্দের উৎপত্তি বিদ শব্দ থেকে। এই বিদ কথার অর্থ কি? বিদ কথার অর্থ কি কে বলবে? এই বিদ কথার অর্থ হচ্ছে নলেজ, বা যেটাকে বলি আমরা জ্ঞান। ওকে, বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। তাহলে ভালো করে শুনে রাখো যে আমাদের যে হিন্দু বিশ্বাস, এই হিন্দু বিশ্বাস মতে বেদ কিন্তু কোনো মানুষের দ্বারা সৃষ্টি নয়। বেদ হচ্ছে ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী, যা কোনো ভাবেই কোনো পুরুষ বা কোনো মানুষ সৃষ্টি করেনি। এই কারণে বেদকে একটা বিশেষ নামে অভিহিত করা হয়। বলা যাবে কি? নোট ডাউন করো, অপৌরুষেয়। নোট ডাউন করবে প্রথম পয়েন্ট, অপৌরুষেয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখার ব্যাপার। অপৌরুষেয় তাহলে কাকে বলে, কি ব্যাপার, ব্যাকেটে লিখে রাখো। যেহেতু বেদ হলো ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ কোনো মানব বা পুরুষ দ্বারা সৃষ্ট নয়, তাই এটাকে কি বলা হয়? অপৌরুষেয় বলা হয়। নেক্সট পয়েন্ট মনে রাখার ব্যাপার, যে এই বেদকে আর একটা বিশেষ নামে অভিহিত করা হয়। কি? লিখে নাও, যেটা আমি গতদিন লিখাচ্ছিলাম, শ্রুতি আর স্মৃতি। লিখে নাও যে শ্রুতি বা স্মৃতি। ওকে, এই শ্রুতি বা স্মৃতি কেন বলা হচ্ছে, কেন বলা হয়? যেহেতু বংশ পরম্পরায় এই উচ্চারিত বেদমন্ত্র শুনে শুনে স্মৃতিতে মনে রাখা হতো, তাই এটা কি, তাই এটাকে বলা হয় হচ্ছে শ্রুতি বা স্মৃতি। যেহেতু শুনে শুনে বংশ পরম্পরায় মনে রাখার ব্যাপার। হ্যাঁ কি না? নেক্সট একটা জিনিস মনে রাখার ব্যাপার যে খুব গুরুত্বপূর্ণ এই টপিকের মধ্যে, সেটা হচ্ছে সংহিতা। এই সংহিতা বলতে আমরা কি বুঝি? সংহিতা কি বলা যাবে? সংহিতা বলতে আমরা কি বুঝি? দেখো, সংহিতা কথাটা এসছে কি থেকে জানো? সংহিতা এসছে সংকলন বা সংগ্রহ থেকে। তোমরা ভালো করে ব্যাকেটে লিখে নাও যে এই যে ঋষিদের উচ্চারিত মন্ত্র বংশ পরম্পরায় মনে রাখার পর, এই যে মন্ত্রগুলি যে সংকলিত বা সংগ্রহ করে রাখা হয়েছে, এই সংগ্রহ করে রাখাটা কি সংহিতা বলা হয়। এই সংহিতার দ্বারা বেদকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা গতদিন বৈদিক সাহিত্যের যে ক্লাসিফিকেশনটা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম। তাহলে কি কিভাবে বিভক্ত, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। মানে এই সংহিতা অনুযায়ী চারটি বেদ কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে কি কি চারটি বেদ সৃষ্টি হয়েছে নোট ডাউন করে নাও। প্রত্যেকে ছোটবেলা থেকে শুনেছি আমরা, ঋগ্বেদ, তারপরে ঋগ্বেদ, সামবেদ, তারপরে যজুর্বেদ, আর লাস্টে হচ্ছে অথর্ববেদ। ওকে, আমাদের কিন্তু জানা ব্যাপার। তবে এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যে এই এই চারটে বেদ তো আমরা বললাম, কিন্তু সমগ্র যদি বৈদিক সাহিত্যকে ভাগ করতে হয়, তাহলে এই বৈদিক সাহিত্যকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? এই যে সংকলন বা তার যে বিশেষ ভাগ অনুযায়ী, এটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। একেও চারটে ভাগে ভাগ করতে পারি। কি কি চারটে ভাগ কেউ বললে খুশি হব? সংহিতা। এই সংহিতা বলতে কি? এই সংহিতার মধ্যেই সংহিতা ব্রাহ্মণ, হুম, বাদ বাকি বলো, ঠিক বলছো? আরণ্য, হুম, সংহিতা ব্রাহ্মণ, আরণ্য, আর একটা আর মনে হয় উপনিষদ। 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 সুন্দর। দেখো, যেটাই সংহিতা সেটাকেই আমরা চতুর্বেদ লিখতে পারি। চতুর্বেদ বলতে চারটে বেদ, যেটা আমি লিখলাম এখানে। হ্যাঁ কি না? যেটা হচ্ছে চারটে বেদ। দেখো,
এইখানে আমাদের যেটা মনে রাখার ব্যাপার, এই যে চতুর্বেদটা কি সংহিতা? যেটা চতুর্বেদ বা চারটে বেদ, এটাই কি সংহিতা? কি মনে হয়, যেটা চারটে বেদ আমরা বলছি, এটাই কি সংহিতা, নাকি সংহিতা অন্য কিছু? কি মনে হয়, কি মনে হয় তোমাদের? আলোচনা হোক, আলোচনা হলে মনে থাকবে। রিমি কি মনে হয়, অঙ্কিতা? যেটা কি চারটে বেদ, এটাকেই কি আমরা সংহিতা বলছি, নাকি সংহিতা মানে অন্য কিছু? কে বলবে? আচ্ছা, এই চারটেই তো সংহিতা। দেখো, সংহিতা মানেটা কি? সংহিতা এখানে লিখলাম, এটাকে একটু বক্স করছি। সংহিতা মানে যেটা সংকলনযোগ্য রূপ। তাহলে বেদ তো অনেক অংশ দ্বারা গঠিত, তার মধ্যে এই চারটে অংশ, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারটে সংকলিত বা সংগৃহীত, তাই এগুলোকে সংহিতা বলা হয়। ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপনিষদকে একটা কি নামে বলা হয় বলতে পারবে? বলা যাবে? লিখে রাখো। বেদান্ত। বেদান্ত। পারফেক্ট, সুন্দর। বেদান্ত। আমাদের এই প্রথমে আমি নোট ডাউন করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিটেলসে আমাদের কিন্তু নোট ডাউন করা প্রয়োজন। ঠিক আছে? দেখ, এই যে সংহিতা বলছি, এই সংহিতা অ্যাকচুয়ালি বা চারটে বেদ বলছি, চারটে বেদের মধ্যে কোন কোন কি কি ভাগ আছে, কোন কোন কি ব্যাপার, আমাদের কিন্তু জানার, ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। তবে একটা জিনিস বলে দিই, একটু আইডেন্টিফাই করে দিই। এই চারটে বেদের মধ্যে, চারটে বেদের মধ্যে শুধুমাত্র যে ঋগ্বেদ, এইটাকে একটু স্পেশাল করা হয়েছে। কেন স্পেশাল? এইটাকে কি বলা হয় জানো? চারটে বেদের মধ্যে ঋগ্বেদকে আদি বৈদিক সাহিত্য বলা হয়ে থাকে। ঠিক আছে? ভালো করে নোট ডাউন করো, খাতা যেন ভালো নোট রেডি হয়ে যায়। আদি বৈদিক সাহিত্য বলা হয়, আদি বৈদিক সাহিত্য বলা হয়। আর সাম, যজু, অথর্ববেদ কি বলা হয়? পরবর্তী বৈদিক সাহিত্য। কে? পরবর্তী বৈদিক সাহিত্য। তাহলে একটা জিনিস আমাদের জেনে নেওয়া উচিত, যে আমরা যে বেদ নিয়ে আলোচনা করতে চলেছি, প্রত্যেকটা রচনাকাল কিন্তু একই সময় নয়। তাহলে যদি আমরা এই বেদের রচনাকালের কথা উল্লেখ করি, কতদিন আমি একটু বলছিলাম, বলা যাবে অ্যাকচুয়ালি রচনাকাল বলতে আমরা কোন সময়টাকে বলবো? রচনাকাল বলতে কোন সময়টাকে বলবো, বা কোন টাইমটাকে? নোট ডাউন করো। আনুমানিক 1500 থেকে 1000 BC। হ্যাঁ, একদম একদমই। আরো স্পেসিফাই করে লিখতে গেলে আনুমানিক 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ বলা উচিত। আনুমানিক, সবই তো আনুমানিক, এখানে স্পেসিফাই করে তো বলা মুশকিল। আনুমানিক 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ। 1200 খ্রিস্টপূর্বাব্দ, মনে থাকবে। এটা কিন্তু এই ঋগ্বেদ রচনার বা বৈদিক সাহিত্যের সূচনাকাল ধরা হয়। প্যাকেটে লিখে রাখতে পারো, বৈদিক সাহিত্যের সূচনাকাল হচ্ছে। এরপর আমরা কি পড়ব? আমাদের আজকের আলোচ্য টপিক হবে এই যে সংহিতায় এই ঋগ, সাম, যজু, অথর্ব, এই চারটে বেদকে ডিটেলস আলোচনা করা, যে এই চারটে বেদের মধ্যে কি কি ব্যাপার বা কি জ্ঞান রয়েছে। তো প্রত্যেকে হেডিং করো, খুব ভালো করে নোট ডাউন করে নাও, যে ঋগ্বেদ, ঋগ্বেদ। খুব ভালো করে নোট ডাউন করবে, ঋগ্বেদ। দেখো, এই ঋগ্বেদটাকে আদি বৈদিক সাহিত্য বলা হচ্ছে। আদি বলার কারণ কি? যে এই বেদ সব থেকে প্রথমে লেখা শুরু হয়েছে। ভালো করে বোঝো। দেখো, এই ঋগ্বেদকে আর একটা বিশেষ নামে বলা হয়, যে কি কি, যেটা হচ্ছে ঋক সংহিতা। জাস্ট লিখে নাও প্রথম একটা পয়েন্ট, ঋগ্বেদের অপর নাম হলো ঋক সংহিতা। মনে থাকবে, এর অপর নাম হলো ঋক সংহিতা। এরপরে ভালো করে শুনবে, প্রতিটা বেদের না ছোট 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 ছোট, শুধুমাত্র ঋগ্বেদ বলছি না, প্রতিটা বেদের ক্ষেত্রে ছোট 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 কি আছে, সংকলন পাওয়া যায়। এই সংকলনগুলোকে কি বলা হয়? সূক্ত বলা হয়। সূক্ত বলা হয় বা সূক্ত বলা হয়, বা অনেক জায়গাতে এই সূক্তকেও আবার ঋক হিসাবে উল্লেখ করা হয়। লিখে রাখো, সূক্ত বা ঋক। এই সূক্ত কি? সূক্ত হচ্ছে একটা, আমরা যেমন একটা চ্যাপ্টার পড়ি, সেই রকম এখানেও কিন্তু একটা বেদের মধ্যে ছোট 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 একটা ছন্দবদ্ধ মানে মন্ত্রের সংকলন বা সূক্ত বর্তমান। তাহলে সূক্তকে একটা ভালো যদি ভাবে আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে বলতে পারি মন্ত্রের সংকলন। ওকে, মন্ত্রের সংকলন। তাহলে টোটাল ঋগ্বেদটা এইরকম 1028টি মন্ত্রের সংকলন দ্বারা গঠিত। মনে থাকবে, এটা কিন্তু কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রতিটি বেদে এরকম সূক্ত বা ঋক রয়েছে। তার মধ্যে ঋগ্বেদে যদি যেহেতু আলোচনা করছি, তাহলে ঋগ্বেদে এরকম সূক্ত সংখ্যা কত?
1028টি মনে থাকবে। তাহলে এখানে এখানে যদি আমরা আলোচনা করতে চাই যে এই মন্ত্র সংকলনগুলো কিভাবে কি কে রচনা করেছেন বা কি ব্যাপার, তাহলে নেক্সট আমাদের নোট ডাউন করে নেওয়ার প্রয়োজন। এ রচনা, রচনা বলতে বারবার বলছি এটা কিন্তু ঋগ্বেদ কোনো মানুষের দ্বারা সৃষ্ট নয়, এটাকে বলা হয়ে থাকছে বা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটা ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। কিন্তু কাদের মাধ্যমে, কোন কোন ঋষিদের মাধ্যমে এই সমস্ত মন্ত্রের সংকলন বা সূক্তগুলি আজকে জনমানবের মধ্যে প্রচলিত, সেক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করে নাম লিখব। একটু ভালো করে নোট ডাউন করে নাও। দেখো দুজনের দুটো ভাগে ভাগ করে নাম লিখব। একটা লিখে নাও যে হচ্ছে ঋষি, ফার্স্ট নোট ডাউন করবে ঋষি, অর্থাৎ যাদের দ্বারা এই সূক্তগুলো সংকলিত। শুধু তাই নয়, ভালো করে শুনবে, এই সূক্ত রচয়িতার মধ্যে বেশ কিছু ঋষিকার নামও পাওয়া যায়। এই ঋষিকা কি? ঋষিকা বলতে কি বুঝি? যে সমস্ত মহিলা ঋষিদের মতোই বেদের সংকলন করেছেন, বা যারা না বৈদিক সমাজে যথেষ্ট প্রতিষ্ঠিত ছিলেন, তাদেরকেই আমরা ঋষিকা, বা আর একটা ভালো নাম আছে, কি নাম লিখে রাখো, ব্রহ্মবাদিনী নামে কিন্তু পরিচিত। খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও ব্যাকেটে, ব্রহ্মবাদিনী, ব্রহ্মবাদিনী। ওকে, মনে রাখার ব্যাপার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, ব্রহ্মবাদিনী। তাহলে ঋষিদের মধ্যে কোন কোন নাম উল্লেখযোগ্য, 5টা নাম আমরা মনে রাখবো। 1 নম্বর নাম হচ্ছে ঋষি বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র। নেক্সট নোট ডাউন করবে ভরদ্বাজ, ভরদ্বাজ, বশিষ্ঠ, বশিষ্ঠ, অঙ্গিরস, অঙ্গিরস এবং কান্য। ওকে, এই 5জন ঋষির ঋগ্বেদের মন্ত্রের সংকলন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঋষিকা বা ব্রহ্মবাদিনী অর্থাৎ যে সমস্ত তৎকালীন বৈদিক নারী যথেষ্ট সমৃদ্ধ ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, নাম তোমরা ছোটবেলা থেকে শুনবে, অপালা নাম আশা করি তোমরা শুনেছ, ঘোষা, অপালা, ঘোষা, শাশ্বতী, শাশ্বতী, সূর্যা, বিশ্ববাড়া প্রভৃতি। ওকে, দেখো আমি 5জন ঋষির নাম বললাম, 5জন ঋষিকার নাম বললাম। এনারা কিসের জন্য গুরুত্বপূর্ণ? এনারা কিন্তু এই যে সূক্ত বা মন্ত্রের সংকলন, এই রচনার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আমাদের মনে রাখা দরকার যে এই যে সূক্ত বলছি, এই সূক্তর সংখ্যা হচ্ছে 1028টি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই একইভাবে সূক্তর পরে যেটা আমাদের জানার প্রয়োজন যে এই ঋগ্বেদের আর কি কোনো ভাগ আছে। দেখো, আর ভাগের থেকে বড় কথা যেটা জানার প্রয়োজন যে এই ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। হ্যাঁ কি না? লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, 10টি মণ্ডলে বিভক্ত, খুব ইম্পর্টেন্ট, 10টি মণ্ডলে বিভক্ত হয়েছে। মণ্ডল মানে কি? দেখো, মণ্ডল কথার অর্থ আমরা এমন একটা জিনিস বুঝবো যে টোটাল যে আমাদের একটা এরিয়া বা অঞ্চল, তাকে যে যেমন যদি 10টা অংশে ভাগ করা হয়, ঠিক একইভাবে ঋগ্বেদকে 10টা অংশে ভাগ করতে পারি, যেগুলো প্রত্যেকটা মণ্ডল নামে পরিচিত। এই মণ্ডলের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রথম ও দশম মণ্ডলটি পরে অ্যাড করা হয়েছে। ব্যাকেটে লিখে রাখো যে দ্বিতীয় থেকে নবম মণ্ডলটি একদম প্রাচীন ঋগ্বেদের অন্তর্গত, কিন্তু প্রথম এবং দশম এই দুটি মণ্ডল, এটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই নতুন। এরপরে ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা শুনে থাকবে, একটা কোশ্চেন আসে, বর্ণভেদ প্রথা, হ্যাঁ কি না? যেটা আমাদের এই সমাজের একটা জ্বলন্ত সমস্যা বলতে পারি, যেটা মারাত্মকভাবে এখন অনেকটা কমেছে, কিন্তু তবুও ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দু সমাজের মধ্যে এই বর্ণভেদ প্রথা এখনো বর্তমান। যে বর্ণভেদ প্রথার উল্লেখ কোথায় রয়েছে? এই ঋগ্বেদে রয়েছে। ঋগ্বেদের কোথায় রয়েছে বলা যাবে? দশম মণ্ডলের পুরুষ সূক্তে। জাস্ট নোট ডাউন করে নেওয়া প্রয়োজন, দশম মণ্ডলের পুরুষ সূক্তে। ওকে, দশম মণ্ডলের পুরুষ সূক্তে। দেখো, আমাদের বর্ণভেদ প্রথা যেভাবে ব্যাখ্যা করা বেদে রয়েছে, বর্তমান দিনের প্রেক্ষাপটে কিন্তু, বা বর্তমান
দিক বলবো কেন, মধ্যযুগ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যে আমাদের যে যুগের অগ্রগতি ঘটেছে, সেখানে এই বর্ণভেদ প্রথাকে ভিত্তি করে শুরু হয়েছে জাতিভেদ প্রথা। যে জাতিভেদ প্রথা কিন্তু সম্পূর্ণ বর্ণভেদ প্রথা থেকে পৃথক। জাতিভেদ প্রথার অস্তিত্ব কিন্তু ঋগ্বেদে নেই, কিন্তু বর্ণভেদ প্রথার অস্তিত্ব ঋগ্বেদে রয়েছে, যার ব্যাখ্যা বর্তমান দিনের তুলনায় কোয়াইট ডিফারেন্ট, অনেকটাই মানে পৃথক। ওকে, কোশ্চেন আসে বর্ণভেদ প্রথার উল্লেখ ঋগ্বেদের কোথায় বর্তমান? অ্যান্সার হবে কি, দশম মণ্ডলের পুরুষ সূক্তে। ঠিক আছে, বোঝা গেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যে এই যে বর্ণভেদ প্রথা আলোচনা করলাম, দশম মণ্ডল আলোচনা করলাম, এর মধ্যে একটা জিনিস মনে রাখা দরকার, ঋগ্বেদের ক্ষেত্রে ঋগ্বেদের বেশ কিছু উপবেদ রয়েছে। তোমরা একটু নোট ডাউন করে নাও, একটু ড্যাশ দিয়ে আমি প্রথমেই লিখছি, আমার এখানে জায়গা আছে, তোমরা পরে নোট ডাউন করো। উপবেদ, উপবেদ মানে কি? ঋগ্বেদের অন্তর্গত, তবে মানে প্রপার ভাবে এটাকে যেহেতু বিষয়বস্তুর অনুযায়ী এগুলো কিছুটা আলাদা করা হয়েছে। কি কি এখানে রূপ, মানে এর উপবেদ হচ্ছে একটা বিশেষ বেদ, যেটা কি, যেটা হচ্ছে যার নাম হচ্ছে আয়ুর্বেদ। ওকে, যার নাম হচ্ছে আয়ুর্বেদ। ওকে, আয়ুর্বেদ তোমরা শুনেছো কি না আমি জানি না, একটু শুনে রাখা দরকার। এই আয়ুর্বেদের বিষয়বস্তু কি? কোশ্চেন আসে, বলা যাবে এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু কি কেউ আইডিয়া রয়েছে? চিকিৎসা শাস্ত্র। হ্যাঁ, আরেকবার বলো, শুনতে পেলাম না। চিকিৎসা চিকিৎসা, শাস্ত্র। একদমই, যেখানে হচ্ছে ভেষজ বিদ্যা ও স্বাস্থ্য। ভেরি গুড, সুন্দর সুন্দর। চল লিখে নাও, ভেষজ বিদ্যা ও স্বাস্থ্য চিকিৎসা। ওকে, স্বাস্থ্য চিকিৎসা, এটা হচ্ছে এই আয়ুর্বেদের বিষয়বস্তু হচ্ছে। চলো, ঋগ্বেদের আন্ডারে আর একটা লাস্ট পয়েন্ট করে নেওয়া দরকার, যেটা প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে কি রকম কোশ্চেন, কি ব্যাপার? এখানে যেটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। কথাটা শুনে থাকবে, বা গায়ত্রী মন্ত্র জপ বা গায়ত্রী মন্ত্র পাঠ অনেকেই করে থাকো, বিশেষ করে পুজো অর্চনার সময় গায়ত্রী মন্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে। মনে করা হয় ঋগ্বেদের সব থেকে পবিত্রতম মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র। কোশ্চেন আসে, কে রচনা করেন, কাকে উদ্দেশ্যে রচনা করেন? কেউ বলতে পারবে? দেখি কে বলতে পারে, কার নলেজ ভালো রয়েছে দেখি। পত্রী বিশ্বামিত্র। ঋষি বিশ্বামিত্র রচনা করেন। কার উদ্দেশ্যে রচনা করেন? দেবী সাবিত্রীর উদ্দেশ্যে। নোট ডাউন করে রাখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেবী সাবিত্রীর উদ্দেশ্যে, দেবী সাবিত্রীর উদ্দেশ্যে ঋষি বিশ্বামিত্র এটি রচনা করেন। ওকে, ঋষি বিশ্বামিত্র এটি রচনা করেন। হয়েছে? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে। হয়েছে? দেখো, এই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু খুব মনে রাখার মতো ব্যাপার। কোনো ডাউট থাকলে এই একটা পেজে, আমি বলবো না যে বেদের মতো একটা হিউজ বড় ব্যাপার আমি এখানে এইটুকুতে বলে দিলাম, না। আমি বিষয়বস্তুতে ঢুকতে পারিনি, বাট বিষয়বস্তুতে ঢোকা এত সহজ ব্যাপারও নয়, কারণ ঋগ্বেদ যথেষ্ট জটিল, যথেষ্ট ভেবে বোঝার ব্যাপার। তবু আমাদের যেহেতু লক্ষ্য তো এই মুহূর্তে বেদ পড়া নয়, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য যেভাবেই হোক একটা কম্পিটিটিভ এক্সাম পারপাসে নিজেকে প্রস্তুত করা। তো সেই ওরিয়েন্টেড ঋগ্বেদে যেটুকু পড়ার দরকার আমি কিন্তু আলোচনা করলাম। এবার আমাদের যেটা নোট ডাউন করা দরকার, ঋগ্বেদের পুরোহিতকে কি বলা হয়? বলা যাবে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পুরোহিতকে কি বলা হয়? এটা ছোট্ট পত্রী। হোত্রী, হোত্রী বা হোতা বা ঋত্বিক। নোট ডাউন করে নাও, ঋগ্বেদের পুরোহিতকে বলা হয় হোতা, হোতা বা ঋত্বিক। ঋত্বিক মনে থাকে জানো, এটা এক্সট্রা একটা পয়েন্ট আমার খেয়াল ছিল না, প্রথমেই বলে দেওয়া দরকার ছিল। ঋগ্বেদ অনুসারে বা ঋগ্বেদে পুরোহিতকে ঋত্বিক বা হোতা বলা হয়। হচ্ছে, অসুবিধা নেই। চল নেক্সট আমরা আলোচনা করব। নেক্সট আমরা যে বেদ সম্বন্ধে, আজকে 4টে বেদ আমার আলোচনা করা একটা টার্গেট। নেক্সট হেডিং করো যে সামবেদ। নেক্সট হেডিং করবে সামবেদ। দেখো, সামবেদ কি বা সামবেদের বিষয়বস্তু কি, প্রথমে আমাদের জানার প্রয়োজন এই সামবেদের উৎস কি দিয়ে। সামবেদের সাম কথাটার উৎস কি বলা যাবে? এই সামবেদ কথাটা এসছে সামন শব্দ থেকে, মনে থাকবে? সামন শব্দ। এই সামন শব্দের অর্থ কি? সামন শব্দ থেকে সাম এসছে, যার মূল অর্থ হলো গান। যার মূল অর্থ হলো গান। তাহলে মনে রাখার ব্যাপার,
যে সামবেদ হলো ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। লিখে নাও, ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। নোট ডাউন করবে, ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে তোমরা শুনে বুঝতেই পারছো যে সামবেদ মানে কি, সামবেদের কি বিষয়বস্তু কি আছে, বিষয়বস্তু হচ্ছে নিশ্চয় সঙ্গীত। তাহলে সঙ্গীতটা বলতে কি রকম, বিষয়বস্তু নিয়ে যদি আলোচনা করে এটা হেডিং করে নাও বিষয়বস্তু বলে, তাহলে এখানে কি রয়েছে, এখানে রয়েছে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে বা উদ্দেশ্যে নিবেদিত স্তুতিগান। তাহলে লিখে নাও যে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে, তাতে নোট ডাউন করো, বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত স্তুতিগানের সমাহার, উদ্দেশ্যে নিবেদিত স্তুতিগানের সমাহার। হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এই এই যে স্তুতিগান যে বলা হচ্ছে, এই স্তুতিগানের ওপর ভিত্তি করে কয়েকটা লাইন বা কয়েকটা টপিক আমাদের জানতে হবে, যেটা ছোট ছোট কোশ্চেন দেয় কিন্তু। দেখো, এই স্তুতিগানে না 3জন করে ঋষি 3 ভাবে গান করতেন। ওকে, ভালো করে শুনবে কথাটা কি বলতে গিয়ে। এই স্তুতিগান বলে একটা ছোট্ট হেডিং করো। এই স্তুতিগান হেডিং করার পরে এর আন্ডারে কয়েকটা বিশেষ টার্ম বা বিশেষ টপিককে আমাকে ব্যাখ্যা করা প্রয়োজন। তাহলে স্তুতিগান 3জন বিশেষ ঋষি আলাদা আলাদা করে গান নিবেদন করত। তাহলে ভালো করে শুনবে, প্রথম অংশ, তাহলে 3টে অংশ তো, তাহলে প্রথম অংশ যিনি গান গাইছেন বা প্রথম অংশ যিনি নিবেদন করছেন, তার ওনাকে কি নামে পরিচিত, ওনার নাম হচ্ছে, ওনাকে বলা হয় উদ্গাতা। কথাটা মনে থাকবে। তাহলে উদ্গাতা কি, সামবেদ অনুসারে স্তুতিগানের প্রথম অংশ যিনি নিবেদন করছেন দেবতার উদ্দেশ্যে, তাকে উদ্গাতা বলা হয়। এবং এই যে প্রথম অংশটাকে বললাম, এই প্রথম অংশটাকে বলা হয় উদ্গীত। মনে থাকবে, উদ্গাতা, উদ্গীত। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো, বুঝতে না পারলে বলবে। এবার চলো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ যে বিশেষ ঋষি ভগবানের বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করছেন, ওনার নাম কি, ওনার নাম হচ্ছে প্রস্তোতা। নোট ডাউন করো, প্রস্তোতা। এবার এই যে দ্বিতীয় অংশটা স্তুতিগানের, এটা কি নামে পরিচিত, এই অংশটাকে প্রস্তাব বলা হয়, এই অংশটাকে প্রস্তাব বলা হয়। এরপরে তৃতীয় অংশ, তৃতীয় অংশ, তাহলে তৃতীয় অংশ যে যিনি বা যে বিশেষ ঋষি, শুধু ঋষি নয়, ঋষিকাও বলতে পারি, নিবেদন করছেন, সে ওনার নাম হচ্ছে প্রতিহর্তা, প্রতিহর্তা। এবং স্তুতিগানের তৃতীয় অংশ কি নামে পরিচিত, প্রতিহার বলা হয়, প্রতিহার বলা হয়। কথাটা ক্লিয়ার? তাহলে যিনি বলছেন তেনার নাম বললাম, স্তুতিগানের প্রথম অংশ তৃতীয় অংশ বললাম। কোনো অসুবিধা থাকলে বলবে। এবার এর পরে একটা আলোচনা করে নেওয়া দরকার, সেটা হচ্ছে, নোট ডাউন করো, নিধন। এই নিধন কি, লিখে রাখো। এই 3 ধরনের গায়কে সম্মিলিত ভাব, লিখে নাও, এই 3 ধরনের গায়কের সম্মিলিত ভাব। আশা করব এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসতে পারে বলে আমার মনে হয় না। সম্মিলিত ভাব হচ্ছে, এটা কিন্তু নিধন বলা হয়। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল হ্যাঁ স্যার। দেখো, একটা জিনিস আমাদের মনে রাখা দরকার। এই যে সামবেদ বললাম, এই সামবেদে মেনলি কিন্তু স্তুতিগানের ব্যাপারেই রয়েছে। এই সামবেদের, যেটা আমি ওখানেও লিখেছিলাম, যে এর একটা বিশেষ কি রয়েছে, বিশেষ ভাগ রয়েছে। যেমন ওর ক্ষেত্রেও ভাগ পেয়েছিলাম আমরা, ঋগ্বেদের ক্ষেত্রেও উপবেদ পেয়েছিলাম, এখানেও কিন্তু সামবেদের উপবেদ আছে। এই সামবেদের উপবেদ কি নামে পরিচিত, আইডিয়া আছে কারোর? বলা উচিত। সামবেদের উপবেদ বা ভাগ কি নাম? ধনুর্বেদ, সামবেদের উপবেদ না, ধনুর্বেদ যজুর্বেদের স্যার গান্ধর্ব বেদ। গান্ধর্ব বেদ। গান্ধর্ব বেদ। পারফেক্ট, সুন্দর, এই তো পাচ্ছি।
গান্ধর্ববেদ। অ্যান্সার পেলে বা কোনো কিছু টপিক জিজ্ঞেস করলে যদি পাওয়া যায় খুব ভালো লাগে। গান্ধর্ববেদ। এই গান্ধর্ববেদের আলোচ্য বিষয় কি? কি মনে হয়? এই বেদের আলোচ্য বিষয় কি মনে হয়? গান্ধর্ববেদ বলতে পারবে? সঙ্গীত। সঙ্গীত নিয়ে আলোচনা। একদমই একদমই তাই। গান, এখানেও কিন্তু আলোচ্য টপিক হচ্ছে সঙ্গীত। হচ্ছে দেখো যেগুলো বলা দরকার ছিল সেগুলো কিন্তু বললাম। দেখো প্রতিটা বেদের তো আবার শাখা রয়েছে। কি কি শাখা? কি কি শাখা? ব্রাহ্মণ, আরণ্যক, এগুলো প্রত্যেকটা আবার তার আলাদা আলাদা ভাগ। তাহলে লিখে নাও একটা ছোট্ট পয়েন্ট এখানে, যে সামবেদের ব্রাহ্মণ শাখার সংখ্যা 8টি। নোট ডাউন করবে। সামবেদের ব্রাহ্মণ শাখার সংখ্যা সংখ্যা 8টি। তাহলে বিভিন্ন ব্রাহ্মণ শাখা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কোনটি? তার মধ্যে উল্লেখযোগ্য, নোট ডাউন করো, জৈমিনীয় ব্রাহ্মণ। নোট ডাউন করবে, জৈমিনীয় ব্রাহ্মণ লেখা হয়েছে। রেসপন্স করে দেখো। সামবেদ টপিকটা কিন্তু কভার করলাম। কোনো ডাউট, কোনো সমস্যা হলে বলো। হয়েছে না হয়নি? রেসপন্স করবে। হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। চলো পরে নেক্সট শেয়ারিং করবে যজুর্বেদ। আজকে অন্তত অথর্ব পর্যন্ত শেষ করে দিই, কারণ এই টপিকটা যখনই কোনো ব্যাচে পড়িয়েছি সবার মনে হয়েছে যে একটু বোরিং টপিক বা কিছু। দেখো বোরিং ব্যাপারটা নয়, হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের ক্ষেত্রে এটা নিজেদের ধর্ম সম্বন্ধে একটু আইডিয়া থাকাটা উচিত। ঠিক আছে? এটা শুধু ধর্মের আলোচনা না, এটাতে হিস্ট্রি, কেন রচনাকাল উল্লেখ পাওয়া গেছে মানে এটা ইতিহাসের অন্তর্গত। এটা ধর্মের ব্যাপারটা থেকে বেরিয়ে এসে যদি আমরা এটাকে ইতিহাস মনে করি, তখনও কিন্তু টপিকগুলো ভালো করে জানা উচিত। দেখো যজুর্বেদ বলতে কি? যজুর্বেদ ব্যাপারটা কি বলা হয়? যজুর্বেদে কি রয়েছে বলা যাবে? এইখানে না যজুর্বেদে একটা জিনিস আমাদের জানা যাচ্ছে, স্যার যাগযজ্ঞ বিষয়ক। যাগযজ্ঞ বিষয়ক বলতে পারি, যেখানে আমাদের এখানে মানে টোটাল যে যুদ্ধ বিষয়। সমস্ত যে মানে সমাজের যে আচরণ, এই সমাজের সমস্ত আচরণ কিন্তু যজুর্বেদে উল্লেখ করা হয়েছে। ভালো করে শোনো, সমাজের সমস্ত কিভাবে কি এগোনো উচিত, সমাজ কিভাবে চলবে, এটা কিন্তু যজুর্বেদের মধ্যে উল্লেখিত। তাহলে ভালো করে শুনে রাখো, এই যজুর্বেদ হলো গদ্য জাতীয় মন্ত্রের সমাহার। ফার্স্ট পয়েন্ট করবে, গদ্য জাতীয় মন্ত্রের সমাহার। গদ্য জাতীয় মন্ত্রের সমাহার, গদ্য জাতীয় মন্ত্রের সমাহার, ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা যেন মনে থাকে। তাহলে এইখান থেকে আমরা কি পাই? এইখান থেকে পাওয়া যায়, এই যজুর্বেদ থেকে সমাজে সমবিভাজন সম্বন্ধে আলোচনা রয়েছে। লিখে রাখো বিষয়। কি বিষয় রয়েছে যজুর্বেদ? লিখে রাখো সমাজের সমবিভাজন। সমাজের সমবিভাজন, এই সমবিভাজন ও সামাজিক রীতি, রীতি ও নীতি। লিখে রাখো রীতিনীতি। ওকে, সামাজিক রীতিনীতি সম্পর্কিত আলোচনা, অসুবিধা নেই। এটা হয় যজুর্বেদের বিষয়। তাহলে প্রথমে একটু লিখে নিই, পরে মনে থাকবে কিনা জানি না, যে এর উপবেদ, এই যজুর্বেদের উপবেদ কি নামে পরিচিত? এক্ষুনি তোমরা বললে, কি বলা হয়? ধনুর্বেদ। ধনুর্বেদ। ওকে, এই ধনুর্বেদে কি বলা আছে? এই ধনুর্বেদে কি বলা আছে? এর বিষয়বস্তু কি? লিখে রাখো অস্ত্র শিক্ষা। লিখে রাখো অস্ত্র শিক্ষা। অস্ত্র শিক্ষা, এর অস্ত্র বলতে সেখানে যে কোনো অস্ত্র হতে পারে, একদম মানে যুদ্ধ শিক্ষা বলতে পারে, অস্ত্র শিক্ষা বলতে পারে। এই যে বিভিন্ন যুদ্ধের সময় যে বিভিন্ন ভিউ তৈরি করা হয় যুদ্ধকে, শত্রুকে মোকাবিলা করার জন্য, বেশিরভাগটাই কিন্তু এই ধনুর্বেদের মধ্যেই রয়েছে। হ্যাঁ কি না? চল, এই যজুর্বেদই হচ্ছে এমন একটা বিশেষ বেদ বলতে পারি, যেটা কিন্তু দুটি ভাগে বিভক্ত। ওকে, এর কিন্তু দুটি বিভাগ রয়েছে। কি বিভাগ? যেমন আমাদের পক্ষ হয় জানি, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এখানেও কিন্তু দুটো বিভাগ রয়েছে, একটা শুক্ল যজুর্বেদ, একটা কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ আর একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, মনে রাখার ব্যাপার কিন্তু হচ্ছে। প্রথম বিভাগ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখো ভালো করে বুঝবে, এইখানে এই যজুর্বেদে অন্তর্গত বা যজুর্বেদ অনুসারে পুরোহিত সমাজকে বা পুরোহিতকে কি বলা হয়? কেউ বলতে পারবে? কোশ্চেন দুটো দেয় কিন্তু। ঋগ্বেদের পুরোহিতকে কি বলা হয়? যজুর্বেদের পুরোহিতকে কি বলা হয়? বলা যাবে?
লিখে রাখো অধৈর্য, স্যার উদ্ভট। লিখে রাখো অধৈর্য, মনে থাকে জানো, খুব ইম্পর্টেন্ট। দেখো এইখানে এখানে এই যে শুক্ল যজুর্বেদ কৃষ্ণ যজুর্বেদ বললাম, এখানে কিন্তু এখানে ভাগ বেশ কিছু রয়েছে, বেশ কিছু ভাগ রয়েছে। আমি সেই অতটা ভাগে আমি যাচ্ছি না, তবু একটু বলে রাখি যে আমাদের বিভিন্ন তো সামাজিক রীতিনীতি রয়েছে, সেখানে যাগযজ্ঞের নিয়ম, বিভিন্ন অনুষ্ঠান, অশ্বমেধ যজ্ঞ, গর্ভধারণ, গর্ভের পুনরাবস্থা, গারস্থ, এই যে নিয়ম বিধি, এই নিয়ম বিধিগুলো কিন্তু এই 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 যজুর্বেদে, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ উভয় যজুর্বেদে ভাগ করে পরপর রয়েছে। ঠিক আছে, এখানে আমাদের যেটা পড়ার জন্য গুরুত্বপূর্ণ যে এই যে শুক্ল যজুর্বেদের যে ব্রাহ্মণ শাখা, এই ব্রাহ্মণ শাখার নাম কি, নোট ডাউন করে নাও। এর ব্রাহ্মণ শাখার নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ, মনে থাকবে। এর ব্রাহ্মণ শাখার নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ, মনে থাকবে। তাহলে শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ শাখার নাম কি? শতপথ ব্রাহ্মণ। আর কৃষ্ণ যজুর্বেদে চারটি ব্রাহ্মণ শাখা বর্তমান, একটু নাম লিখে রাখো। প্রথম হচ্ছে কপিষ্ঠল ব্রাহ্মণ, কপিষ্ঠল ব্রাহ্মণ, যেটাকে অনেক বইতে বা অনেক জায়গায় আহ, কট ব্রাহ্মণও বলা হয়। এই কপিষ্ঠলকে কট হিসাবে কিন্তু উল্লেখ করা রয়েছে। ওকে, নেক্সট নোট ডাউন করবে যে আহ, তৈত্তিরীয় ব্রাহ্মণ, তৈত্তিরীয় ব্রাহ্মণ, তৈত্তিরীয় ব্রাহ্মণ। তারপর নোট ডাউন করবে যে আপস্তম্ভ ব্রাহ্মণ, আপস্তম্ভ ব্রাহ্মণ, আপস্তম্ভ ব্রাহ্মণ। আর লাস্ট নোট ডাউন করে নাও যে মৈত্রাণীয় ব্রাহ্মণ, মৈত্রাণ ব্রাহ্মণ হয়েছে। এইটা কিন্তু প্রত্যেকটা, যে আমরা বলি যে প্রতিটা বেদে তো ব্রাহ্মণ শাখা রয়েছে, সেই রকমই টোটাল যজুর্বেদের 5টি ব্রাহ্মণ শাখা। তার মধ্যে শুক্ল যজুর্বেদের অন্তর্গত শতপথ ব্রাহ্মণ, আর কৃষ্ণ যজুর্বেদের আন্ডারে কপিষ্ঠল ব্রাহ্মণ, তৈত্তিরীয় ব্রাহ্মণ, আপস্তম্ভ ব্রাহ্মণ, আর মৈত্রণী ব্রাহ্মণ। ক্লিয়ার? প্রত্যেকে লেখা হয়েছে? মনে রাখো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ক্লিয়ার একদম? হ্যাঁ কি না? চল নেক্সট, লাস্ট, আজকে হ্যাঁ আমার স্যার। লাস্ট আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব, হেডিং করে নাও যে অথর্ববেদ। অথর্ববেদ, দেখো আজকে লাস্ট টপিক অথর্ববেদ। দেখো অথর্ববেদের প্রথমে আলোচনা করে নিই উপবেদ। এই অথর্ববেদের উপবেদ কি নামে পরিচিত, কেউ বলতে পারবে? বলা উচিত কিন্তু। অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র। না, না, আমি অর্থশাস্ত্র লিখিয়েছিলাম কিন্তু কতদিন, সেখানে কিন্তু অথর্ববেদের ব্যাপারটা আসেইনি। স্যার শিল্প। শিল্পবেদ, পারফেক্ট, নোট ডাউন করে নাও। শিল্পবেদ, শিল্পবেদ। এই শিল্পবেদের বিষয়বস্তু কি বলতে পারবে? এর বিষয় কি, বিষয় কি? স্যার ওই আর্টের বিষয়। হ্যাঁ, স্থাপত্য ও ভাস্কর্য, স্থাপত্য ও ভাস্কর্য, মনে থাকে যেন। তাহলে এই অথর্ববেদের প্রথমে নোট ডাউন করে নাও যে এই মানে বেদ দুই বিশেষ ঋষি সংকলন করেন। তাহলে দুজন বিশেষ ঋষির নাম এখানে আমাদের জানা প্রয়োজন। কি কি? একজনের নাম হচ্ছে ঋষি অর্থবন, আর আরেকজনের ঋষির নাম হচ্ছে যে আঙ্গিরস বা অঙ্গিরস, অঙ্গিরস। এই কারণে এই দুজন ঋষি যেহেতু অর্থবেদ সংকলন করেন, এনাদের নাম অনুসারে এই অর্থবেদকে আগে, মানে এখন অথর্ববেদ বলা হয়, আগে এই অথর্ববেদকে অর্থবারাঙ্গিরস বলা হয়। ঠিক আছে, লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, মনে রাখার ব্যাপার। অথর্বাঙ্গিরস বলা হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইখান থেকে এই অথর্ব কথাটা এসছে, মনে থাকে জানো। কারণ এই অর্থবন আর হচ্ছে আঙ্গিরস, এই দুজন ঋষি যেহেতু এই বেদ সংকলন করে, মনে রাখো সংকলন করে, তাহলে এই এনাদের নাম অনুসারে এটাকে অথর্বাঙ্গিরস বলা হয়। ঠিক আছে, মনে থাকে যেন, খুব গুরুত্বপূর্ণ। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। দেখ,
এখানে কি থাকে? এখানে কিন্তু সুক্ত ভাবে আগে যেমন ঋগ্বেদ যেমন ভাগ আছে, এখানেও কিন্তু সুক্ত প্রচুর সংকলিত রয়েছে। এখানে সুক্ত সংখ্যা কতগুলি? এখানে সুক্ত সংখ্যা 731টি। বিভিন্ন বইতে অনেক জায়গায় 760টি বলে দেওয়া থাকে, তবে কিন্তু 731টি আমার আমার ব্যক্তিগত মতামত। ওকে, এখানে মণ্ডল সংখ্যা কতগুলো? মণ্ডলও তো রয়েছে। ঋগ্বেদে যেমন 10টি মণ্ডল, অথর্ববেদে কটি মণ্ডল? 20টি মণ্ডল। মনে থাকবে, মণ্ডল কিন্তু 20টি। এখানে কি বর্তমান? এখানে তন্ত্র, মন্ত্র, জাদুবিদ্যা এই সবই কিন্তু এই বেদে স্থান পেয়েছে। এবার শুধুমাত্র যে মন্ত্রতন্ত্র তা নয়, এই যে সমস্ত কিছুই, যে এই মন্ত্র, তন্ত্র, জাদুবিদ্যা যাই হোক না কেন, এগুলো গদ্য, পদ্য ও গীতিধর্মী উভয়ভাবে কিন্তু সংকলিত। ঠিক আছে, নোট ডাউন করে নাও। লাস্ট টপিক, যে এই বেদের যে সূক্ত বা মন্ত্রগুলি গদ্য, পদ্য ও গীতিধর্মী। ওকে, গদ্য, পদ্য ও গীতিধর্মী লেখানো হয়েছে, লেখা হয়েছে। প্রত্যেকের রেসপন্স করো, একই না? হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। চলো দেখো, যে টপিকটা আমি শুরু করেছিলাম এই টপিকটা আমি শেষ করলাম। পরের দিন আমি আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, পুরাণ নিয়ে একটু আলোচনা করব, তবে পুরাণে বেশি কিছু আলোচনার ব্যাপার নেই, ছোট 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 টপিক আমরা আলোচনা করে নেব। তারপরে চলে যাব যে এই জীবন কীরকম ছিল, সামাজিক জীবন কীরকম, অর্থনৈতিক জীবন কীরকম, ধর্মীয় জীবন কীরকম, এগুলো ছোট ছোট ডিসকাস করে নেব। তারপরের ক্লাসে একটা ছোট্ট আলোচনা করার প্রয়োজন, যে পরবর্তী বৈদিক যুগ, যেখানে সমাজের কিছুটা কি হচ্ছে, সমাজের কিছুটা হচ্ছে অবক্ষয় ঘটছে, সেখানে আমাদের পড়তে হবে কিছু দার্শনিক চিন্তা, কিছু হচ্ছে ধর্মীয় কুসংস্কার, বিভিন্ন রকম বিবাহ প্রথা, তো এইগুলো আমরা পরপর পরপর, বা বিভিন্ন পরিভাষা, কোনটায় কি বলা হয়, পুলিশ কর্মচারীদের কি বলা হয়, পশমকে সেই সময় বৈদিক পরিভাষায় কি বলা হতো, পরিভাষা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ওকে, চলো।